আসসালামু আলাইকুম, সবাইকে স্টকস অ্যান্ড ফাইন্যান্স বিডি চ্যানেলে স্বাগতম। সো আমাদের আজকের টপিক হলো সামিট পাওয়ার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সো প্রথমে আমরা সামিট পাওয়ারের যে ফান্ডামেন্টাল ডেটাগুলো রয়েছে সেগুলো দেখব, সেগুলো কি আমাদের পজিটিভ সিগন্যাল দেয় নাকি নেগেটিভ সিগন্যাল দেয়, এবং সেই সাথে কোম্পানির যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, যে তাদের চান্দিনা পাওয়ার প্ল্যান্ট এবং তাদের যে মেন যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো নিয়ে। সেই সাথে তাদের ব্যবসা সম্প্রসারণের যে ভিশনটা আছে সেটা নিয়ে কথা বলবো, তাদের ক্রেডিট রেটিংটা নিয়ে কথা বলবো, এবং আপনারা যে এই শেয়ারের প্রাইস যে অনেক দিন ধরে তলানিতে পড়ে আছে, সেক্ষেত্রে এই প্রাইসটা কবে নাগাদ আমাদের যে ওঠানামা করতে পারে একটা দেশ, তার যে একটা আগে রেঞ্জ ছিল সেই রেঞ্জে কবে পৌঁছাবে সে ব্যাপারে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করবেন। সো প্রথমেই দেখি যে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ডাটা সেগুলো আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার নিচ্ছি 17 থেকে 21 পর্যন্ত। প্রথমে দেখি টার্নওভার। সো এগুলো মিলিয়নে টাকা। 2017 সালে 16,214 মিলিয়ন তাদের রেভিনিউ হয়েছিল বা টার্নওভার। 18তে হচ্ছে 18,000, 19-এ 30,000, 20-এ 24,000 এবং 21-এ 39,000। সো 20-এ একটু ড্রপ হয়েছিল, কারণ 20-এ আমাদের যে করোনার প্রাদুর্ভাব ছিল সে কারণে একটু টার্নওভারটা একটু ডাউন হয়েছে। সো এই ছিল টার্নওভার একটা ভালো একটা গ্রোথ দেখা যাচ্ছে। 16 থেকে 39,000 পর্যন্ত তাদের রেভিনিউ গ্রোথ হয়েছে। নেট প্রফিট অফ দ্য কোম্পানি, এটা হচ্ছে ট্যাক্স সেশনের পর নেট প্রফিট আফটার ট্যাক্স। 17 সালে তাদের 4,596 মিলিয়ন তাদের হচ্ছে নেট প্রফিট হয়েছিল। 18তে 5,000, 19-এ 7,000, 20-এ 8,484 এবং 21-এ 8,429। সো মোটামুটি সেম পর্যায়ে রয়েছে। এবং আর্নিং পার শেয়ারটা দেখুন, আর্নিং পার শেয়ারটা আপনাদের খুবই ভালো একটা আর্নিং পার শেয়ার এখানে দেখানো হয়েছে। 17 সালে 4 টাকা, 18 সালেও 4 টাকা 40 পয়সা, 19 সালে 4 টাকা 78 পয়সা, 20 সালে দেখুন 5 টাকা 17 পয়সা। যেখানে কিন্তু আমাদের 20 সালে টার্ন ওভারটা অনেক কম হয়েছিল, কিন্তু ইপিএসটা দেখুন অনেক ভালো হয়েছে। এবং ইপিএস 21 সাল হচ্ছে 5 টাকা 25 পয়সা। সো খুবই ভালো একটা ইপিএস গ্রোথ এখানে দেখা যাচ্ছে। সে সাথে রিটার্ন অন ইকুইটিতে দেখুন, যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন তারা অবশ্যই রিটার্ন অন ইকুইটি সবাই চেক করেন। সো রিটার্ন অন ইকুইটিতে দেখুন 17 সালে 12%, 14%, 15, 16, 15%। মোটামুটি ভালো একটা অবস্থান রয়েছে রিটার্ন অন ইকুইটিটা। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটাও ভালো অবস্থান রয়েছে, দেখুন 12, 13, 15, 15, 14। সো 14 থেকে 15%-এর মধ্যে থাকলে এটাকে মোটামুটি আমরা ভালো বলতে পারি রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটা। ডিভিডেন্ড পার্সেন্টেজ দেখুন দাদা, 2017 সালে 30%, যেখানে তাদের ইপিএস হয়েছিল 4 টাকা। 4 টাকার বিপরীতে তারা 3 টাকা 3 টাকা ডিভিডেন্ড দিয়েছিল। 18 সালে 4 টাকা 40 পয়সা তাদের ইপিএস, তারা ডিভিডেন্ড দিয়েছে 3 টাকা। এবং 19 সালে 4 টাকা 78 পয়সা ইপিএস, ডিভিডেন্ড দিয়েছিল 3 টাকা 50 পয়সা। 20 সালে 5 টাকা 17 পয়সা তাদের ইপিএস, এবং তারা ডিভিডেন্ড দিয়েছে 3 টাকা 50 পয়সা, এবং সেম ইপিএস 5 টাকা 25 পয়সা এবং ডিভিডেন্ড 3 টাকা 50 পয়সা করে ডিভিডেন্ড দিয়েছে। সেক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিওটা কোথাও না কোথাও গিয়ে 60%, 65 বা 70%-এর কাছাকাছি গিয়ে পৌঁছায়। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে 2022 সালে আমরা একটা ভালো ডিভিডেন্ড পেতে যাচ্ছি। যদিও না আপনারা অনেকে বলতে পারেন যে চান্দিনা পাওয়ার প্ল্যান্ট বন্ধ হওয়ার কারণে তাদের ব্যবসায় একটু যে ইপিএসটা সেটা একটু কমে গিয়েছে, তবে এটা তেমন একটা বেশি প্রভাব ফেলেনি তাদের ইপিএস এর মধ্যে। আমরা যদি কোয়ার্টারলি যে রিপোর্টটা দেখেন সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তেমন একটা প্রভাব ফেলেনি সেটা ইপিএস এর বা তাদের যে টার্নওভারের উপর। কেন সেটা প্রভাব ফেলেনি সেটাও আমি আপনাদের বিস্তারিত একটু পরে বলছি। তাদের নাম্বার অফ ফ্রি ফ্লোট শেয়ার দেখুন 34 কোটি, 34, 34, 35, 35 কোটি। এগুলো হচ্ছে তাদের ফ্রি ফ্লোট শেয়ারস। এবং নাম্বার অফ পাওয়ার প্ল্যান্ট, কোম্পানিটির পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 17 সালে ছিল 13টা, 18তে 14টা, 19 সালে 15টা, 20 সালে 15টা এবং বৃদ্ধি পেয়েছে। সে সাথে তাদের ন্যাপ পার শেয়ারটা যদি দেখি 2017 সালে 29 টাকা, 18 সালে 31, 19 সালে 32 টাকা, 20 সালে একটু কমেছে। আমি বলেছি যে আগে কি কারণ 31 টাকা, এবং 21 সালে আবার তার যে গ্রোথটা স্বাভাবিক যে গ্রোথ সেটা আবার নিয়ে এসেছে 34 টাকায় তাদের যে ন্যাপ পার শেয়ার সেটা। সেক্ষেত্রে 2022 সালে যদিও আবার ডাউন না হয়, সেভাবে ডাউন না হলেও আমরা 35-34 টাকা আমরা তাদের ন্যাপ পার শেয়ারটা দেখতে পারি। সো এটাই ছিল তাদের ফাইন্যান্সিয়াল যে ডেটা আমার অনুযায়ী। সো ফাইন্যান্সিয়াল ডেটাটা খুবই ভালো অবস্থান রয়েছে। তাদের টার্নওভার, নেট প্রফিট আফটার ট্যাক্স, ইপিএস, রিটার্ন অন ইকুইটি সব কিছু ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। সো তাও কেন কোম্পানির দামটা এত তলানিতে কেন? সো প্রথমে আমরা কোম্পানির কিছু ডেটা নিয়ে অ্যানালাইসিস করব।
কোম্পানির যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে দেখুন এখানে। সো প্রথমে পাওয়ার প্ল্যান্টটা নিয়ে আলোচনা করি। সো তাদের আমি এখানে পাওয়ার প্ল্যান্ট নিয়েছি লোকেশন, ইনস্টলড ক্যাপাসিটি, মেগাওয়াট, কাস্টমার এবং রেভিনিউ। সেখানে আমি একটা কথা যুক্ত করতে চাই যে আপনারা যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফলে পাওয়ার সেক্টরে যে একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি হবে সেটা কিন্তু ঠিক নাকি না সেটা নিয়েও আমি একটু আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। সেক্ষেত্রে প্রথমে এটা বলে দিই যে পাওয়ার প্ল্যান্ট, তাদের যে মেইন পাওয়ার প্ল্যান্ট সেটা হচ্ছে গাজীপুর ইউনিট 2 পাওয়ার প্ল্যান্ট, এসএলএনস পাওয়ার প্ল্যান্ট, বরিশাল পাওয়ার প্ল্যান্ট, নারায়ণগঞ্জ পাওয়ার প্ল্যান্ট ইউনিট 1 ও ইউনিট 2 নারায়ণগঞ্জ। এগুলো হচ্ছে তাদের মেইন পাওয়ার প্ল্যান্ট এবং এইগুলো থেকে তাদের বেশিরভাগ রেভিনিউ জেনারেট হয় এবং এগুলোই তাদের সবচেয়ে বেশি মেগাওয়াট এনার্জি উৎপাদন করে বা পাওয়ার উৎপাদন করে। সো গাজীপুর 2 দেখুন তাদের ইনস্টল ক্যাপাসিটি মেগাওয়াট হচ্ছে 307 মেগাওয়াট, তাদের রেভিনিউ হয় এখান থেকে 15,053 মিলিয়ন। এসএলএনস 156 মেগাওয়াট, বরিশাল 19 মেগাওয়াট, নারায়ণগঞ্জ ইউনিট 1 102 মেগাওয়াট এবং নারায়ণগঞ্জ পাওয়ার প্ল্যান্ট ইউনিট 2 62 মেগাওয়াট। এগুলো সবচেয়ে তাদের যে মেইন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এগুলো সবগুলোর কাস্টমারে হচ্ছে বিপিডিবি মানে হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং এগুলো থেকে তাদের মোটামুটি বেশিরভাগ রেভিনিউ জেনারেট হয়। সো কোম্পানির যদি কোনো রকম প্রভাব ফেলে যে কোম্পানির বিজনেসের উপর, সেক্ষেত্রে হবে এই 5টা তাদের পাওয়ার প্ল্যান্ট। এগুলো হচ্ছে খুবই তাদের ব্যবসার যে মূল পাওয়ার প্ল্যান্ট সেগুলো হচ্ছে এগুলো থেকে তাদের বেশিরভাগ রেভিনিউ জেনারেট হয়, বেশিরভাগ মেগাওয়াট এগুলো দিয়ে উৎপাদন হয়। সো এগুলো যদি কোনো রকম নিউজের কারণে বন্ধ বা সরকারি কোনো মেয়াদ উত্তীর্ণ, যেরকম আমরা চান্দিনা পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখেছি যে মেয়াদ না থাকার কারণে অনেকদিন পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ ছিল, সেক্ষেত্রে কোনো নিউজের কারণে তাদের ব্যবসার প্রভাব ফেলতে পারে। অন্যথায় এক্ষেত্রে এখানে ব্যবসার কোনো প্রভাব পড়বে না বলে আমার মনে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা বলছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলে এই পাওয়ার সেক্টরের উপর একটা চাপ হচ্ছে, যে চাপটা সেটা কমে যাবে, তাদের ব্যবসায় একটু ব্যবসার যে গতি সেটা একটু কমে আসবে। তবে আমি বলে দিই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ইউনিট 2টা রয়েছে সেই 2টা ইউনিটের যে উৎপাদন ক্ষমতা সেটা হচ্ছে 2.4 গিগাবাইট, মানে হচ্ছে 2400 মেগাওয়াট, এবং বাংলাদেশের যে বৈদ্যুতিক যে চাহিদা বা পাওয়ার যে চাহিদা সেটা হচ্ছে 25,000 মেগাওয়াট এবং এটা আরও বাড়বে ভবিষ্যতে। কারণ আমাদের দেশে বিভিন্ন ধরনের জিডিপি বৃদ্ধি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আমাদের অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, পদ্মা সেতু, মেট্রো রেল, তারপর হচ্ছে শাহজালাল যে বিমানবন্দরগুলো গড়ে উঠছে সেগুলা। সো এগুলার ক্ষেত্রে একটা এস্টিমেট বলা হচ্ছে যে 2041 সালে আমরা উন্নত দেশে পরিণত হবে এবং সেক্ষেত্রে আমাদের যে পাওয়ার যে চাহিদা সেটা হচ্ছে 61 গিগাবাইটে পৌঁছাবে। এবং আপনারা যে বলছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটার উৎপাদন ক্ষমতা হচ্ছে 2.4 গিগাবাইট। সো আরও যে 59 গিগাবাইট বা 58 গিগাবাইট এটা কি সরকার কি বাইরের দেশ থেকে আমদানি করবে? মোটেও না। এগুলো যে আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো থেকেই আমাদের যে পাওয়ার উৎপাদন ক্ষমতা সেটা আরও বাড়ানোর চেষ্টা করবে, কারণ ভবিষ্যতে আমাদের পাওয়ারের চাহিদা আরও বৃদ্ধি পাবে। সেটা মোটামুটি আমার একটা ভাবনা চিন্তা। এবং সে সাথে এসপিএল যে ব্যবসার পরিধি বাড়াচ্ছে সেটা দেখুন। এসপিএল হ্যাজ সাবমিট একটা প্রপোজাল, তারা বিবিডিবির কাছে একটা প্রপোজাল সাবমিট করেছে যে 200 মেগাওয়াটের একটা সোলার পাওয়ার প্রজেক্ট যেটাকে ডেভেলপ করবে তারা চট্টগ্রামে, এবং এই প্রপোজালটা কনসিডারেশন আন্ডার রয়েছে এবং এটাই হচ্ছে সামিট পাওয়ারের ফার্স্ট সোলার পাওয়ার প্রজেক্ট। এবং এছাড়াও তারা ক্রস বর্ডার করে বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি ইম্পোর্ট করছে বিভিন্ন ক্লিন সোর্স থেকে। সো তাদের যদি মনে হতো যে তাদের ব্যবসায় ভবিষ্যতে গিয়ে তাদের চাহিদা কমে যাবে বা তারা লসের সম্মুখীন হতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা তাদের ব্যবসার সম্প্রসারণ করার কথা ভাবতো না। এবং এখানে একটা কোম্পানি নয়, পাওয়ার সেক্টরে অনেকগুলো কোম্পানি। সো এক্ষেত্রে এটা মোটেও বলা উপযোগী হবে না যে এখানে নেগেটিভ কোনো ইফেক্ট পড়বে। তবে সেক্ষেত্রে এখানে রিস্কও অনেক বেশি আছে। আপনারা জানেন যে যেখানে রিস্ক বেশি সেখানে প্রফিটও বেশি, এবং সেক্ষেত্রে আপনাদের রিস্কটা মেজার করতে হবে, রিস্কটা মেজার করা জানতে হবে। এবং এছাড়া এসপিসিএল এর যদি আপনারা হোল্ডিংটা দেখেন তাহলে তাদের ডিরেক্টর হোল্ডিংটা অনেক বেশি 63%, এবং সবচেয়ে ভাবার যে বিষয় সেটা হচ্ছে তাদের পাবলিক হোল্ডিং থেকে তাদের ইনস্টিটিউট হোল্ডিংটা অনেক বাড়তি, এবং ফরেন হোল্ডিংও মোটামুটি একটা ভালো পর্যায়ে রয়েছে। সো ইনস্টিটিউট এত বোকা না যে তারা এত বড় একটা হোল্ডিং এখানে ধরে রেখেছে কোনো কিছু না বুঝে শুনেই। ফরেনও এত বোকা না এবং তাদের যে ডিরেক্টর হোল্ডিং তারা এত বোকা না। সো এক্ষেত্রে কোনো না কোনো কিছু একটা বিষয় রয়েছে এবং সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যে কী বিষয় রয়েছে। সো এটা সম্পূর্ণ আমার মতামত, আপনারা চাইলে আপনাদের নিজস্ব মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
সেক্ষেত্রে কোম্পানির ক্রেডিট রেটিং যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ট্রিপল এর লং টার্মে। সো ট্রিপল এ মানে বুঝতে পারছেন অনেক ভালো একটা তাদের ক্রেডিট রেটিং পড়েছে লং টার্মের ক্ষেত্রে। সো এটাই ছিল মোটামুটি সামিট পাওয়ার নিয়ে আমার যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সেটা ভিডিওটি হয়তো আপনাদের অনেকক্ষণ ধরে ভিডিওটি চলতেছে, আপনাদের বোর লাগতে পারে। সো আপনি যেহেতু কোম্পানিতে আছেন বা কোম্পানিতে এন্ট্রি নিবেন, এটা কোনো বাই বা সেল রিকমেন্ডেশন না, তাও বলে দিচ্ছি যে সেক্ষেত্রে এখানে অনেক কিছু ভাবনা চিন্তার বিষয় আছে, অনেক রিস্ক এখানে মেজার করতে হবে, রিস্ক জানতে হবে, রিস্ক বুঝে শুনে তারপর বিনিয়োগে যাবেন। আর যদি মনে হয় আপনি এটা রিস্কটা মেজার করতে পারতেছেন না, আপনি ব্যবসাটা বুঝতেছেন না, তাহলে এখান থেকে দূরে থাকাই ভালো, আপনার এখানে বিনিয়োগ না যাওয়াই ভালো। সেটা হচ্ছে আমার লাস্ট কথা, যে কোম্পানিটি মোটামুটি আমার মতে ফাইন্যান্সিয়াল অনেক ভালো অবস্থানে রয়েছে। তবে সরকারি বিভিন্ন দিক নির্দেশনার কারণে যদি কোম্পানিটির উপর কোনো প্রভাব ফেলে সেক্ষেত্রে সেই রিস্কটাও রয়েছে। সো এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।